বিদ্যুতের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে খুব প্রভাব পড়বে না মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। দুর্নীতির চক্র থেকে বেরোতে চাইছে সরকার। বাবা মাকে ভরণ পোষণের আইন থাকলেও প্রয়োগ নেই বাস্তবে, বিধান দিয়ে নয়, প্রয়োজন সামাজিক ও মানবিক মূল্যবোধের, মত বিশ্লেষকদের। প্রথমবারের মতো রাজপথে নামছে ভারতে আলোচিত ককরোচ জনতা পার্টি। ঐতিহাসিক যন্তর মন্তরের সমাবেশ, দেশে ফিরলেন দলের প্রধান অভিজিৎ দীপকে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গোয়ায় আজ স্বাগতিক ভারতের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকেরা অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, এবার হেমোরোজিক বা ডেঙ্গুতে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা দেখছেন চিকিৎসকরা। এছাড়া সরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগত জরিমানা করার কথাও বলেন তিনি। একই অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, সবাই মিলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আমাদের নিয়মিত ডেঙ্গুর সিজন চলে আসছে, কাজে আমরা এটা আগে থেকে আমরা এটাকে প্রতিহত করতে চাই এই অর্থে যে আপনাদের নিজ নিজ বাড়িতে আপনার খবর নেবেন। সবিনয়ে অনুরোধ করা হচ্ছে, র্যালি করা হচ্ছে, মাইকিং করা হবে, প্রশাসন থেকে বলা হচ্ছে। তারপরেও যদি আপনারা অসহযোগিতা করেন, তারপরে আইনের বাস্তবতা ঘটানো ব্যতিরেকে সরকারের হাতে আর কোনো বিকল্প থাকবে না। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। আজও মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেয়া 6 জনকে প্রতিরোধ করেছে বিজিবি জানায়, শনিবার ভোরে তেঁতুলবাড়িয়ার হাটপাড়া দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং 1 শিশু রয়েছে। অবৈধ প্রবেশ কিংবা পুশিন মেনে নেওয়া হবে না জানিয়েছেন বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্প কমান্ডার। এর আগে শুক্রবার লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে 80 জনেরও বেশি মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়। সীমান্ত এলাকায় পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। এদিকে শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছে শিশুসহ অসংখ্য মানুষ। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাদের ফিরিয়ে নিতে রাজি হয়নি। মেহেরপুর সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টায় বিএসএফের, তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে প্রবেশ করতে পারেনি তারা। এ নিয়ে আরও খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান কাজল। সীমান্তের সবশেষ পরিস্থিতি কি? যেমনটি বলছিলেন, কিন্তু সারা দেশে যেমনটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে জোরপূর্বক বিভিন্ন মানুষকে ঠেলে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করাচ্ছে, তারই অংশ হিসাবে কিন্তু আজকে ভোর 6টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 6 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিজিবি, তারা কঠোর অবস্থানের কারণে কিন্তু তারা সেটি পারেনি। এবং তাদের পাশাপাশি স্থানীয় জনগণ যারা রয়েছে তারাও কিন্তু সেই পাহারায় রয়েছে। তারা বলছে কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে কাউকে প্রবেশ করতে দেবে না। সেক্ষেত্রে ভারতীয় বিএসএফ যাদেরকে প্রবেশ করানোর জন্য চেষ্টা করেছিল, তাদের মধ্যে 3 জন পুরুষ, 2 জন নারী এবং 1 জন শিশু রয়েছে। তারা কিন্তু বাংলাদেশ 50 গজ দূরে ভারতীয় ভূখণ্ডের মধ্যে অবস্থান করছে এবং কাঁটাতারের এই দিকে তারা অবস্থান করছেন। সেক্ষেত্রে স্থানীয়রা যেটা বলছেন, তারা কিন্তু গেল কয়েকদিন থেকে রাত জেগে বিজিবি সদস্যদের সাথে কিন্তু তারা সীমান্ত পাহারা দিচ্ছেন এবং এই প্রবেশ ঠেকানোর জন্য জোরদার চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বিজিবি 47 ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটা বলছেন, তারা কোনোভাবেই এই অবৈধ অনুপ্রবেশকে মেনে নেবে না। তারা কঠোর অবস্থানে রয়েছে এবং তারা ইতিমধ্যে মাইকিং সহ বিভিন্ন কারণে তারা এটা প্রচারণা করেছেন এবং ইতিমধ্যে তারা পতাকা বৈঠকের জন্য ভারতীয় কমান্ডার পর্যায়ে চিঠি দিয়েছেন এবং তারা সাড়া পেলে সেই বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। এই ছিল মেহেরপুর থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। তন্নি। ধন্যবাদ কাজল। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার মামলার রায় কাল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলার রায়ের জন্য দিন ধার্য করেন। এর আগে গত সোমবার আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত। পরদিন চার্জশিটভুক্ত 18 সাক্ষীর মধ্যে একদিনে 16 জনের সাক্ষ্য নেওয়া হয়।
পরদিন আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে। গত 24 মে ট্রাইব্যুনাল 2 আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয়। এর আগে একই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। গেল 19 মে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে প্রতিবেশী সোহেল ও স্বপ্নার বাসায় ধর্ষণ ও হত্যা করা হয়। বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে খুব বেশি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রভাব যাতে না পড়ে সে লক্ষ্যে কাজ করছে সরকার। শনিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, আমদানি নির্ভর হওয়া সত্ত্বেও সেই তুলনায় দাম বৃদ্ধি পায়নি। তিনি জানান, এরপরও বিদ্যুৎ খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। আর তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের সময় লাগামহীন দুর্নীতি হয়েছে। বিদ্যুতের দুর্নীতির দুষ্ট চক্র থেকে বের হয়ে আসতে চেষ্টা করছে সরকার। বিগত 20 বছরের জ্বালানি নীতিমালার মধ্যে যদি জ্বালানি উত্তোলনের নীতিমালাটা থাকতো, আমদানি নির্ভর না, তাহলে কিন্তু আজকের বৈশ্বিক সংকটে আমরা এত বেশি আঘাতপ্রাপ্ত হতাম না, এত বেশি শঙ্কিত হয়ে পড়তাম না। সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। মানে এখানে আমরা খেয়াল করব একই রকম প্রবণতা। আমাদের প্রায় সিংহভাগ খরচ এবং আমাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে। এই কারণে বলতে পারি যে সবচেয়ে ভালনারেবল যে মানুষগুলো আছে তাদের পাশে সরকার বের করে নিয়ে আসছে, সরকার দাঁড়িয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল বেলা 3টায়। আগামী 11 জুন বিএনপির নেতৃত্বাধীন সরকারের পক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করবেন। অধিবেশনের আগে আজ সরকারি দলের সংসদীয় দলের সভা রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ কতদিন চলবে তা নির্ধারণ করা হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেট কাঠামো অনুযায়ী মোট ব্যয় ধরা হতে পারে 8,83,000 কোটি টাকা। এর বিপরীতে মোট রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে প্রায় 6,36,000 কোটি টাকা। এদিকে সার্বিক নিরাপত্তায় সংসদ এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃদ্ধ বাবা মাকে ভরণ পোষণের বাধ্যবাধকতা আছে সন্তানের। 2013 সালের পিতামাতার ভরণ পোষণ আইনে দেওয়া হয়েছে সেই অধিকার। আর তা না মানলে রয়েছে জরিমানা অথবা কারাদণ্ডের বিধান। তবে বাস্তবে এই অধিকারের তেমন প্রয়োগ নেই। সামাজিক, আর্থিক ও আবেগীয় কারণে আইনি জটিলতায় যান না বেশিরভাগ বাবা মা। তাই শেষ বয়সে অনেকের জীবন কাটে আর্থিক কষ্ট ও নিঃসঙ্গতায়। আমি বোতল কুড়াই 20 টাকা কেজি বোতল, 1 কেজি বোতল কতটি হয়। এই দৃষ্টি সন্তানের প্রতি এক বাবার আক্ষেপের। 25 বছর ধরে ছেলে মেয়ে খোঁজ নেয় না বৃদ্ধ খোকনের। রাস্তায় বোতল আর কাগজ কুড়িয়েই দিন যায় তার। বসতঘর নেই, রাত কাটে এই রাস্তায়। আমার হাত ভাঙে গেছে, আমার পিঠ ছুলে গেছে, গাছের থেকে পড়ে গেছি। এখন আমি অচল, রাস্তাঘাটে বোতল কুড়াইয়া আমি কোনো রকম দিন মজুরি চলি। কদিন আগেই 500 টাকার জন্য ছেলেকে মোবাইল ফোনে কল দিয়েছিলেন বাবা, কিন্তু কল কেটে দিয়ে যোগাযোগ বন্ধ রেখেছে ছেলে। অথচ নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানকে আদর যত্নে বড় করেন। বৃদ্ধ বয়সে কষ্টের দিনগুলোতে পাশে নেই কেউ। এক ছেলে নরসন্ধি থাকে, তার স্ত্রীর সে থাকে, সে আমার কোনো খোঁজ খবর লয় না। দীর্ঘ 25 বছর ধরে মেয়েও খবর লয় না, কারণ আমি এই রাস্তায় পড়ে রয়েছি। 2 ছেলের জনক হাফিজুল, বয়স 80 কোটায়। এই বয়সেও চালাতে হচ্ছে রিক্সা। একজনকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছেন, কিন্তু সেই ছেলে খোঁজ নেয় না বাবার। আরেক ছেলে তার মতোই রিক্সা চালান, তিনি বাবাকে কিছুটা সহযোগিতা করেন। ওরে আয় পাস করাইছি, টাকা পয়সা যা যাওয়ার গোটা তো গেছে। বিয়ে করবো দিলাম, বিয়ে করাই দেওয়ার 1 বছরও ভাত খাইলাম না, একখানো দিন হয়ে গেল। দেশের এমন বাস্তবতায় 2013 সালে পিতামাতার ভরণ পোষণ আইন করা হয়। এই আইনে পিতামাতার ভরণ পোষণের বাধ্যবাধকতা রয়েছে সন্তানের। এমনকি তাদের অবর্তমানে দাদা দাদি ও নানা নানিকেও ভরণ পোষণের বাধ্যবাধকতা রয়েছে।
অন্যথায় হতে পারে অর্থদণ্ড বা কারাদণ্ড। ভরণ পোষণ বলতে যেটি বোঝানো হয়েছে খাওয়া দাওয়া, বাসস্থান, বস্ত্র এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে সঙ্গ প্রদান। কোনো সন্তান জোর করে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবেন না। যে আদালত বিচার করবেন, আসামি দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে সর্বোচ্চ তিনি 3 মাসের সাজা প্রদান করবেন, সাথে তিনি 1 লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করতে পারেন। আইন থাকলেও দেশে এ সংক্রান্ত মামলা 1%-এরও কম। এই আইনে পিতামাতা তার সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে এর সংখ্যা কিন্তু আপনি 1% পাবেন না। সামাজিকভাবে এই সম্পর্কটা যাতে নষ্ট না হয়, এই জন্য আসলে তারা মামলায় যেতে চান না। আইনজীবীর খরচ থাকতে পারে, মামলা প্রত্যেক মাসে মাসে একটি ধার্য তারিখ পড়বে, এইসব বিষয়, এইসব জটিলতা বিষয় চিন্তা করে অনেক অসহায় পিতামাতা আসলে তার সন্তানদের বিরুদ্ধে মামলা করেন না। শুধু অবহেলাতেই সীমাবদ্ধ নয়, বাবা মাকে নির্যাতনের ঘটনাও ঘটছে। বর্তমান অস্থির সমাজ ব্যবস্থা ও মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনকেই কারণ বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। সর্বস্তরের মানুষের কারো না কারো মধ্যে এই মূল্যবোধের অবক্ষয়গুলো আমরা দেখছি। পিতামাতা কিংবা আত্মীয় স্বজনের প্রতি যত্নশীল ভূমিকা পালনের প্রশ্নে মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। এজেন্সি ভিত্তিক সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। শেষ বয়সে বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব আইন দিয়ে পরিমাপের নয়, বরং মানবিক মূল্যবোধের, বলছেন সমাজ বিশ্লেষকরা। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা। সুদানের আবিতে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদক দেওয়া হয়েছে। গত বছরের 13 ডিসেম্বর আবেই এলাকায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় এক ড্রোন হামলায় তারা নিহত হন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে এই পদক তুলে দেন। পদকপ্রাপ্ত 6 বীর শান্তিরক্ষী হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, প্রাইভেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাইভেট মোহাম্মদ সবুজ মিয়া, প্রাইভেট মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা, প্রাইভেট শান্ত মণ্ডল। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের এই অসামান্য সাহসিকতা, দায়িত্ববোধ এবং আত্মত্যাগকে বিশ্বমঞ্চে বিশেষভাবে সম্মান জানানো হয়। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি, যমুনা সেতুর উপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকালেও যমুনা সেতুর টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা। পুলিশ বলছে, মহাসড়কের টাঙ্গাইল অংশের পুরো সড়কেই যানবাহনের চাপ রয়েছে। পাশাপাশি বৃষ্টি ও একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ধীর গতি রয়েছে। তবে যানজট পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ঈদের ছুটি শেষে আবারও কর্মমুখর গাজীপুর। 10 দিনের ছুটি শেষে পুরো দমে চালু হয়েছে গাজীপুরের কারখানাগুলো। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শুরু হয়েছে উৎপাদন প্রক্রিয়া, কাজে ফিরে খুশি শ্রমজীবীরা। পাশাপাশি কারখানায় যথার্থ কর্মপরিবেশ রাখা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় নানা প্রস্তুতি গ্রহণ করেছে কারখানা কর্তৃপক্ষ। গাজীপুরের 753 কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়। এর মধ্যে পোশাক কারখানা রয়েছে প্রায় 2100। এসব কারখানায় কর্মরত আছেন প্রায় 22 লাখ শ্রমিক। ঋণ নির্ভর গতানুগতিক কাগুজে বাজেট নয়, বাস্তবায়নযোগ্য ভৌগোলিক বৈষম্যমুক্ত আর্থিক পরিকল্পনা দেখতে চান রাজশাহীর মানুষ। তারা বলছেন, গ্রামীণ জনপদের উন্নয়নে বাজেট হতে হবে কৃষি ও কৃষক বান্ধব। কর্মসংস্থান ও কর্মমুখী শিক্ষায় থাকতে হবে বিশেষ বরাদ্দ। ভ্যাট ট্যাক্স না বাড়িয়ে এর আওতা বৃদ্ধি বা নতুন করদাতা সৃষ্টি করতে হবে। বাজেট বাস্তবায়ন করতে হবে দুর্নীতিমুক্তভাবে। প্রতি বছরই বাজেট আসে, কিন্তু জনজীবনে আসে না প্রত্যাশিত পরিবর্তন। বাড়ে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়। তাই আসন্ন বাজেট ঘিরে নতুন সরকারের কাছে কৃষি প্রধান রাজশাহীর মানুষের প্রত্যাশা বেশি। বাজেটে সার ও কৃষি উপকরণের দাম বৃদ্ধি না করার দাবি জনগণের। সার, বীজ, কীটনাশক সহ যাবতীয় সহযোগিতা থাকতে হবে। ধানের দাম খুব কম আর সার কীটনাশকের দাম বেশি, এই জন্য সরকারি ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। কৃষি খাতে যেন উন্নয়ন হয় এবং চিকিৎসা ব্যবস্থা যেন আরও থেকে উন্নয়ন হয়, রাস্তাঘাটে সংস্কার হয়। বাজার সমন্বয় করে বেতন কাঠামো তৈরি, সামাজিক সুরক্ষা, কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির দাবিও অনেকের। সামাজিক সুরক্ষা এবং শিক্ষা খাতে সরকার একটা আমূল পরিবর্তন দরকার। এই জন্য বড় ধরনের একটা হচ্ছে যে
সরকারের পরিকল্পনা নিতে হবে। জনমুখী কল্যাণকামী যে বিষয়গুলো আছে সেটাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। এই অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার তাগিদ শিক্ষকদের। স্বাস্থ্য খাতে বাজেট যেটা সেটা বৃদ্ধি করা হোক, সেটাও ঠিক শিক্ষার মতনই সুষ্ঠু বাস্তবায়ন এবং বাস্তবসম্মতভাবে বাস্তবায়ন। বাজেটের আসলে মূল লক্ষ্য উচিত যে কোন খাতে আমাদের কি পরিমাণ দরকার। সরকারের আসলে প্রত্যেকটা বিগত বছরগুলোতে কোন খাতে কেমন ব্যয় হয় সেই ব্যয়গুলোর প্রেক্ষিতে সরকারকে শুধু চিন্তা করতে হবে এবং দিক নির্দেশনা ঠিক করতে হবে। বাজেট মানেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি ও করের বোঝা যেন না হয়। তাই উচ্চাভিলাষী ঋণ নির্ভর বাজেট না করে নতুন করদাতা সৃষ্টি করে রাজস্ব বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বাজেট বাস্তবায়ন যেন আধুনিক হয়, বাজেট বাস্তবায়ন যেন দুর্নীতি মুক্ত হয় এবং বাজেটের যে আয় এবং ব্যয়ের যে খাত এটা যেন বাস্তবায়নযোগ্য হয়। আমাদের কিন্তু কর দেওয়ার সামর্থ্য আছে আরও অনেক বেশি মানুষের, তাদেরকে করের আওতায় নিয়ে আসা উচিত। প্রত্যক্ষ করের দিকে বেশি ফোকাস করতে হবে। যারা সত্যিকার অর্থে যারা ঋণ দিচ্ছে না আর কি কর, তাদেরকে করের আওতায় নিয়ে আসা এবং এটা বাড়ানো আর কি। বাজেটে রাজশাহী অঞ্চল যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে নজর চান বিশ্লেষকরা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। ভারতে শিক্ষা খাতে অনিয়ম, প্রশ্ন ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রথমবারের মতো দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেমেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এদিকে শনিবার সকালে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দরে পদার্পণ করেন। এদিকে পুলিশের অনুমতি মেলায় ব্যারিকেড অতিক্রম করে যন্তর মন্তরে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। নিট ও সিবিএসই সহ প্রধান পরীক্ষাগুলোর প্রশ্ন ফাঁসে প্রায় 1 কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। এদিকে চলমান এই আন্দোলনে সংহতি জানিয়ে 42 দিনের অনশনের হুঁশিয়ারি দিয়েছেন লাদাখের প্রখ্যাত জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক। এই ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ইরান যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার উইসকনসিনে মধ্যবর্তী নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, কূটনৈতিকভাবে অথবা কঠোর পদক্ষেপের মাধ্যমে এই যুদ্ধের অবসান করবেন তিনি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে ধেয়ে আসা ইরানের 4টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর পাল্টা প্রতিরক্ষামূলক জবাবে গরুক ও কেশম দ্বীপে ইরানি উপকূলীয় রাডার সাইটগুলোতে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। সেন্টকম জানায়, ভবিষ্যৎ হামলা প্রতিরোধ এবং আত্মরক্ষার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে দীর্ঘমেয়াদী এই সামরিক অভিযানের ফলে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে গ্যাসের দাম বেড়েছে প্রতি গ্যালনে $4, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য বড় রাজনৈতিক চাপ তৈরি করছে।